ক্লাস 11 তোমাদের প্রথম দিনের আলোচনা হয়েছে। সেই প্রথম দিনের আলোচনাতে আমরা রাজনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। রাজনীতির সংজ্ঞা জেনেছিলাম, সংকীর্ণ অর্থের সংজ্ঞা এবং ব্যাপক অর্থের সংজ্ঞা জেনেছিলাম, এবং রাজনীতি বিষয়টা কি সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। মানে আমাদের যে অধ্যায়টা রয়েছে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকেই আলোচনা শুরু হয়েছিল। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের প্রথম পাঠের আলোচনা হয়েছে। আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকে কি করব, দ্বিতীয় পাঠ নাম্বার 2, এই দ্বিতীয় পাঠের আলোচনা করব। দ্বিতীয় পাঠে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তাহলে আমরা আগের দিনে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে শুরু করব প্রথম অধ্যায়ে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান। এইখানে রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটি রয়েছে, এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, মানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। দুঃখের বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু কোন রকম কোনো সার্বজনীন মানে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি, মানে সংজ্ঞা নেই। অনেক রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিভ্রান্তকর এবং রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্র, মানে কতটা বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করা হয়েছে, সেই আলোচনা ক্ষেত্রের সীমানা না থাকার জন্য রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। এই প্রসঙ্গে একজন রাষ্ট্রবিজ্ঞানীটার নাম জেলিনেক, ইনি একটি বিষয়ে মন্তব্য করেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের নামকরণটা নিয়ে এত যে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাটা কিন্তু অন্য বিজ্ঞানের নামকরণের ক্ষেত্রে দেখা দেয়নি। মানে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলবো কিনা, বা রাষ্ট্রবিজ্ঞানকে বললেও আমরা কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞান বলবো, সেই বিষয়ে একটা মতপার্থক্য রয়েছে। তাহলে যদি রাষ্ট্রবিজ্ঞানের নামকরণের ক্ষেত্রে তার একটা মতপার্থক্য থাকে, তাহলে তার সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে একটা মতপার্থক্য অবশ্যই থাকবে। তবে যাই হোক, অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, সেই রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। সেই যে সংজ্ঞা প্রদান করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। মানে রাষ্ট্রবিজ্ঞান, তার মূল আলোচ্য বিষয় কিন্তু রাষ্ট্র, সেই জন্য রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তারপর রয়েছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। আরেকটা রয়েছে মার্ক্সীয় সংজ্ঞা, মানে মার্ক্সবাদীরা যে সংজ্ঞা দিয়েছেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা রয়েছে, সে সংজ্ঞাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। মানে নামকরণের ক্ষেত্র থেকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কোন দিতে পারছি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান যে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করছে, সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদানের চেষ্টা করছি। তাহলে প্রথমে কি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। মানে এই যে সংজ্ঞাটা প্রদান করা হবে, এটা একটা সাবেকি বা ঐতিহ্য বা সনাতনী সংজ্ঞা। মানে যখন রাষ্ট্র দার্শনিকগণ রাষ্ট্র ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে আগ্রহী নয়, মানে রাষ্ট্রের অন্তর্ভুক্ত যে বিষয়, রাষ্ট্র, সরকার, আইন, যখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, সেই সময় যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছিলেন, সেগুলোকেই বলা হবে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এরকম রয়েছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, তারা কি করছে, রাষ্ট্রের যে উৎপত্তি হয়েছে, রাষ্ট্রের প্রকৃতি কেমন, রাষ্ট্রের উদ্দেশ্য, এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই তারা কিন্তু মেতেছিল। শুধুমাত্র রাষ্ট্র ছাড়া অন্য কিছু না, এরকম একটা যে ধারণা। এই সমস্ত বিষয়ে আলোচনাকারী যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছে, তাদের যে সংজ্ঞা, সেগুলাকেই বলা হবে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এরকম অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, যেমন তোমার হচ্ছে ব্লুন্ড সলি, যেমন রয়েছেন গার্নার। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে একটি শাস্ত্র বলতে চেয়েছেন, যে শাস্ত্র শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। তাহলে গার্নার এরকম একটি কথা বলেছেন। তারপর আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী গেটেল, তিনি কি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমানে রাষ্ট্র সম্পর্কে একটা বিশ্লেষণমূলক ব্যাখ্যা, এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে রাজনৈতিক ও নীতি শাস্ত্রসম্মত আলোচনা। তাহলে এখানে দেখো, রাষ্ট্রবিজ্ঞানী গেটেল, ইনি কিন্তু রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়েই
আলোচনা করেছেন। এরকম আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, যেমন হচ্ছে রাফেল, পল জানে, সিলি, লিকক, বার্জেস, ক্যাটেলিন, এরকম অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেছেন, এবং তাদের যে আলোচনা, রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা, সেটাকেই বলা হচ্ছে তোমার রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। মানে সহজ কথায় বলতে গেলে এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যে সমস্ত সংজ্ঞাগুলো প্রদান করেছেন, তাদের সংজ্ঞাকে কেন্দ্র করে আমরা যে এখানে সংজ্ঞাটা প্রদান করলাম, সেগুলো বলা হবে রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এরপরে রয়েছে রাষ্ট্রের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাহলে এখানে বিষয়টা বোঝার চেষ্টা করে, যেখানে রাষ্ট্রবিজ্ঞানীগণ শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেছেন, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। অনেকে বলেছেন রাষ্ট্রের শুরু ও শেষ, সেটাকেই রাষ্ট্রবিজ্ঞান বলেছেন। যারা শুধুমাত্র রাষ্ট্রের সরকার, আইন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, সেই সমস্ত সংজ্ঞাগুলোকে রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে। কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা মানে যেখানে রাষ্ট্র ব্যতীত রাষ্ট্রের অভ্যন্তরে আরো অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে, অনেক মুদ্রা আছে, অনেক চিন্তা ভাবনা আছে, সেগুলোকে নিয়ে যখন সংজ্ঞা প্রদান করা হবে, তখন তাকে বলা হবে রাষ্ট্রের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এখানে কয়েকজন রাষ্ট্র দার্শনিক রয়েছেন, গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্ডলি, মানে শুধুমাত্র বেন্ডলি নামটা মনে রাখলেই হবে। তারপরে রয়েছে লাসওয়েল, অ্যালান বল, ডেভিড স্টোন, এই সমস্ত যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন, তারা রাষ্ট্রের যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাগুলো রয়েছে, সেই সমস্ত সংজ্ঞাগুলোকে পক্ষপাত দুষ্ট সংজ্ঞা বলে মনে করেছেন। মানে অনেক সংকীর্ণতা দোষে দুষ্ট রয়েছে এই রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তারা এই সমস্ত যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন, এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনার ক্ষেত্রে তারা শুধু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা করেননি, রাষ্ট্রের অভ্যন্তরে যে বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে, যেমন তোমার হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোন গোষ্ঠী, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, রাজনৈতিক দল, এরা তো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এরা তো রাষ্ট্রের মধ্যেই থাকে। এদিকে কিন্তু আলোচনা করা হয়নি রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে। সেই জন্য এই অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এদের সমালোচনা করে তারা বলেছে রাষ্ট্রের অভ্যন্তরে আরো অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আলোচনা করা দরকার। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের কাছে চলে আসছে অনেকগুলো বিষয়, যেমন বললাম রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দল কি একটা রয়েছে? অনেক রাজনৈতিক দল রয়েছে। সেই রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা করে, বা এখানে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করে, মানে একজন প্রভাবশালী, আরেকজন তার প্রভাবে প্রভাবিত, মানে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, মত পার্থক্যের সৃষ্টি হচ্ছে, মানুষের যে আচার আচরণ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করা হয়, সেগুলোকে বলা হবে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাহলে এখানে রাষ্ট্রবিজ্ঞানীগণের কিছু নাম মনে রাখবে যারা রাষ্ট্রের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন, যেমন বললাম গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্ডলি, ডেভিড স্টোন, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রের যে মার্ক্সীয় সংজ্ঞা। আমরা যে প্রথমে দুটো বিষয় দেখে এলাম, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, এই দুটো বিষয় দেখে এলাম। কিন্তু এইবারে যে বিষয়টা রয়েছে মার্ক্সীয় সংজ্ঞা, এই মার্ক্সীয় সংজ্ঞাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভিন্ন রকমের। মার্ক্সবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্বন্দ্ব এবং বিরোধের ধারণা। তাহলে দ্বন্দ্ব এবং বিরোধ এটা কোথা থেকে আসছে? দেখবে, আদিম সাম্যবাদী সমাজ ছাড়া যতগুলো সমাজ রয়েছে, আদিম সাম্যবাদী সমাজ ছাড়া তারপরে রয়েছে দাস সমাজ, তারপরে রয়েছে সামন্ততান্ত্রিক সমাজ, তারপরে রয়েছে পুঁজিবাদী সমাজ, তারপরে রয়েছে তোমার সময়তান্ত্রিক সমাজ, এবং সবচেয়ে শেষে রয়েছে সাম্যবাদী সমাজ। তাহলে এই আদিম সাম্যবাদী সমাজ ছাড়া বাকি যে সমাজগুলো রয়েছে, সেই সমাজে পরস্পর বিরোধী দুটি শ্রেণী রয়েছে। মানে মার্ক্সবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন শ্রেণীর পরিপ্রেক্ষিতে। সেই শ্রেণীগুলো কেমন? যেমন আদিম সাম্যবাদী সমাজের পরে যে সময়টা এসেছিল, সে সময়টার নাম হচ্ছে দাস সমাজ। সেখানে দাস মালিক এবং কৃতদাস, এই দুটো শ্রেণী ছিল। তারপরে রয়েছে সামন্ততান্ত্রিক সমাজ, সেখানে রয়েছে কি সামন্ত প্রভু এবং হচ্ছে ভূমিহীন।
তারপর যে সময়টা রয়েছে সে সময়টার নাম হচ্ছে পুঁজিবাদী সমাজ। সেই সমাজে পুঁজিপতি শ্রেণী এবং হচ্ছে শ্রমিক কৃষক শ্রেণী। তাহলে দেখো, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ এবং পুঁজিবাদী সমাজ, এই সমাজে পরস্পর বিরোধী দুটি গোষ্ঠী রয়েছে। এই যে গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু এক শ্রেণী অপর শ্রেণীর উপর অত্যাচার করছে, অপর শ্রেণীকে প্রধানত করছে। এখানে যারা সমাজের পুঁজিপতি বৃত্ত শ্রেণী, সামন্ত প্রভু যারা রয়েছেন, তারা সংখ্যাতে কম হলেও তারা রাষ্ট্রকে হাতিয়ার করে সমাজের যে বৃহত্তম অংশ রয়েছে, যেমন ধরো কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, এরা তো সমাজের বৃহত্তর অংশ, এদেরকে দমন পীড়ন চালাচ্ছে, শোষণ চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদীগণ রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখলাম। দুটো বিষয় কি কি? একটা শ্রেণী, আর একটা হচ্ছে এক শ্রেণী অপর শ্রেণীকে প্রদানত করছে, শোষণ করছে। শোষণটা যে হচ্ছে সেটা কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে? অর্থকে শোষণ করছে। তাহলে মার্ক্সবাদীরা শ্রেণী এবং অর্থের পরিপ্রেক্ষিতে তার সংজ্ঞাটা প্রদান করেছেন। মার্ক্সবাদীরা অনেক সংজ্ঞা আছে, এই যে সংজ্ঞাগুলো প্রদান করেছেন এই সংজ্ঞাগুলোকে বলা হবে মার্ক্সীয় সংজ্ঞা। ঠিক আছে, তাহলে মার্ক্সবাদী যে তাত্ত্বিকগণ রয়েছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কার্ল মার্কস, মানে তার নাম অনুসারে আমরা পড়ি বা তত্ত্বটাকে পড়ি মার্ক্সবাদী তত্ত্ব। তারপরে কার্ল মার্কসের সঙ্গে রয়েছেন অ্যাঙ্গেলস, তারপর আমরা চলে আসি লেনিন, মাও জেদং, এরকম অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ ও রাষ্ট্র দার্শনিকগণ রয়েছেন মার্ক্সীয় তত্ত্বের ক্ষেত্রে। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাগুলো দেখলাম। কোথাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা দেখতে পাওয়া যায়নি। তবে বিগত যে শতক রয়েছে এবং 21 শতকে রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি, আলোচনার যে পরিধিটা রয়েছে, পরিধিটা এত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, মানে তার বিষয়বস্তুটা এতটাই বৃদ্ধি পেয়েছে, তারই পরিপ্রেক্ষিতে একটা মোটামুটি একটা সন্তোষজনক সংজ্ঞা আমরা প্রদান করতে পারি। এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা বলবো। তাহলে সার্বজনীন সংজ্ঞা বা সর্বজন গ্রাহ্য একটি সংজ্ঞা। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার পড়ে নেবে, দেখে নেবে, বিষয়টা কি আছে বুঝে নেবে। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। এইটা রাষ্ট্রবিজ্ঞানের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাতে আমরা কি জানলাম? রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা। তাহলে সমাজবিজ্ঞান থেকে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান, জনপ্রশাসন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো গড়ে উঠেছে। তাহলে সমাজবিজ্ঞানের শাখা একটি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। সেই রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। যখন আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবো কিনা আলোচনা করতে যাব, তখন কিন্তু বিষয়টা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান না অবিজ্ঞান, না বিজ্ঞান বলা যাবে না। তাহলে বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে কি হচ্ছে? রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্রের সংগঠন, তার যে শাসন প্রণালী ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে। এবং রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করে না, আন্তর্জাতিক যে সংগঠন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করে। এবং তার সঙ্গে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে। কোন রাষ্ট্র ভালো, কোন রাষ্ট্র খারাপ, কোন রাষ্ট্রের শাসন ব্যবস্থা ভালো, কোন রাষ্ট্রের শাসন ব্যবস্থা খারাপ, মানে কোন রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন রয়েছে, কোন রাষ্ট্রে সংসদীয় শাসন রয়েছে, কোন দেশে রায়তন্ত্র রয়েছে, কোন দেশে গণতন্ত্র রয়েছে, কোন দেশে সামরিক শাসন রয়েছে, কোন দেশের সরকার জনগণের উপর অত্যাচার করছে, তার তুলনামূলক আলোচনা করে। সেটাকে বলা হবে তোমার রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, এইভাবে আমরা ছোট ছোট করে বিষয়গুলো আলোচনা করব। তোমাদের অবশ্যই ভালো লাগবে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করব। আমাদের এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা আলোচনা হয়ে যাওয়ার পরে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দেব, আলোচনা করে দেব, যাতে তোমাদের পড়তে ভালো লাগে এবং তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাও। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।